গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লিখে একটি গল্প, ফাঁদ। বাইপাসের ধারে হাসপাতালটার গেট দিয়ে বেরিয়ে আসছেন একজন বয়স্ক মানুষ। পরনে খদ্দরের পাঞ্জাবি, সাদা পাজামা, ঝুঁকে হাঁটছেন। এক হাতে ঝুলছে এই হাসপাতালের নাম ছাপা ক্যারি ব্যাগ। ভেতরে নিশ্চয়ই ডাক্তারের প্রেসক্রিপশন এবং নানান প্যাথোলজিক্যাল টেস্টের রিপোর্ট। আন্দাজ করা যায় ভদ্রলোকের কোনো নিকটজন হাসপাতালটায় ভর্তি। ওয়ান ওয়ে রাস্তা, দুটো রোডের সিগন্যাল খোলা। দ্রুত বেগে গাড়ি চলাচল করছে। রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছেন ভদ্রলোক। চঞ্চল দৃষ্টিতে রাস্তার ওপারে কিছু একটা খুঁজছেন। পর্যায়ক্রমে দুটো লেনের যানবাহন সিগন্যাল না পেয়ে একসময় থামল। ভদ্রলোক রাস্তা পার হয়ে তড়িঘড়ি পায়ে একটা ট্যাক্সির দিকে এগিয়ে গেলেন। বোঝা গেল হাসপাতাল থেকে বেরিয়ে উনি উদ্বেগের সঙ্গে এপারে ট্যাক্সি খুঁজছিলেন। তখন একটাও ছিল না। বেশ ঝকঝকে এই ট্যাক্সিটা। বয়স্ক মানুষটি জানলার কাছে মুখ নিয়ে গিয়ে ড্রাইভারকে বললেন, মধ্যমগ্রাম যাবে ভাই? জেল্লাদার গাড়ির কারণে বোধহয় যুবক ড্রাইভারের ভঙ্গিতে খানিক অহংকারী ভাব। তাচ্ছিল্যের সঙ্গে বলল, যাব, 50 টাকা এক্সট্রা লাগবে। ওরে বাবা, এত? মিটারে যা উঠবে তার থেকে 20 টাকা বেশি দেবক্ষণ। ঘরের লোক হাসপাতালে, এমনিতেই জলের মতো টাকা খরচ হচ্ছে। বুড়ো মানুষের কথায় মন ভিজল না ড্রাইভারের। মুখ ঘুরিয়ে নিয়েছে উল্টো দিকের জানলায়। নিশ্চয়ই অপেক্ষা করছে পয়সাওয়ালা প্যাসেঞ্জারের। এই ছাপোষা বুড়োকে সুসজ্জিত গাড়িতে ওঠাতেই তার যেন অনীহা। বয়স্ক মানুষটি ফের বললেন, ঠিক আছে, 30 দেব। তোমার কথাও রইল, আমারও। আর না করো না। বেজার মুখে ড্রাইভার সামনের সিট থেকে হাত বাড়িয়ে পেছনে দরজা খুলে দেয়। গজগজ করে বলতে থাকে, যাবেন সেই মধ্যমগ্রাম, বিকেল ফুরোতে চলল, ফেরার পথে কোনো প্যাসেঞ্জার পাবো না, অন্ধকার নেমে যাবে, তেল খরচ উঠবে না আমার। কী হারে তেলের দাম বেড়েছে জানেন তো সব। ট্যাক্সিতে উঠে বসতে বসতে ভদ্রলোক বললেন, চিন্তা করো না ভাই, বুড়ো মানুষের উপকার করছো, ভগবান তোমায় ঠিক দেখবেন। আমাকে বাড়ি পৌঁছে ফেরার সময় প্যাসেঞ্জার পেয়ে যাবে তুমি। ভগবানের নাম করে দেওয়া ফাঁকা আশ্বাসে মোটেই খুশি হলো না ড্রাইভার। গম্ভীর মুখে গাড়ি ছাড়ল। বাইপাস ধরে বিধাননগরের অভিমুখে ছুটে চলল ট্যাক্সি। ভদ্রলোক এতক্ষণে গুছিয়ে বসেছেন সিটে। একটাই অস্বস্তি হয়তো রয়ে গিয়েছে মনে। এতটা পথ অনাগ্রহী ড্রাইভারের সঙ্গে পাড়ি দেওয়া কি ঠিক হচ্ছে? বাইপাস ধরে বিধাননগর, সেখান থেকে ভিআইপি রোড, তারপর যশোর রোড। প্রায় 1.5 ঘন্টার পাল্লা। ড্রাইভার হয়তো ধৈর্য হারালো। ফের হিসেব কষে দেখল অতটা পথ ফেরত আসতে গিয়ে আখেরে তার লোকসান। মাঝপথে যুবক ড্রাইভার গাড়ি খারাপ হয়েছে ছুতো তুলে সওয়ারিকে নামিয়ে দিতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ছেলেটির সঙ্গে একটা সুন্দর সম্পর্ক স্থাপন করে নেওয়া উচিত। এমনটা ভেবে নিয়েই বোধহয় বয়স্ক প্যাসেঞ্জার ড্রাইভারকে বললেন, ট্যাক্সিটা তো দেখছি বেশ চকচকে। নতুন নাকি রং করে সিট টিট পাল্টানো হয়েছে? ব্র্যান্ড নিউ, মাত্র 4 মাস হলো রাস্তায় বেরিয়েছে। গর্বিত কণ্ঠে বলল ড্রাইভার। প্যাসেঞ্জার ভদ্রলোক বললেন, তোমার ইউনিফর্মটাও দেখছি নতুন। তুমি কি সদ্য ট্যাক্সি চালাচ্ছ? নতুন গাড়িতে কি পুরনো ইউনিফর্ম মানায় কখনো? পাল্টা প্রশ্নে উত্তর সারল ড্রাইভার। বোঝাই যাচ্ছে আলাপে সে মোটেই আগ্রহী নয়। বয়স্ক মানুষটিও হাল ছাড়ার পাত্র নন। বলে ওঠেন, নতুন ইউনিফর্মে তোমার খোঁচা খোঁচা দাড়িটা কিন্তু বাপু বড্ড বেমানান। আচমকা এই ধরনের সমালোচনার জন্য একেবারেই প্রস্তুত ছিল না যুবক ড্রাইভার। একটু সময় নিয়ে গম্ভীরভাবে বলল, এটা এখন স্টাইল।
আপনার বয়স হচ্ছে, বুঝবেন না। প্যাসেঞ্জার ভদ্রলোক চুপ করে গেলেন। বেশ ভালো স্পিডে ছুটছে গাড়ি। আশপাশের দামি গাড়িগুলোকে দৌড়ে হারিয়ে দিচ্ছে। বাইপাস প্রায় শেষ হতে চলল। এরপর ভিআইপি রোড। ভদ্রলোক ফের চেষ্টা চালালেন আলাপ জমানোর। বললেন, তুমি তো বেশ জোরে গাড়ি চালাও, ড্রাইভিংয়ে হাতটাও ভালো। আগে কি অ্যাম্বুলেন্স চালাতে? ড্রাইভার গাড়ির স্পিড কমায়। ভদ্রলোকের খোঁচা মারা প্রশ্নের উত্তরে বাঁকাভাবে জানতে চায়, আপনার কি ভয় লাগছে? না না, এই বয়সে ভয় পেয়েই বা কী হবে? সময় তো হয়ে এলো, হাতে তো বেশি বছর নেই। তুমি তোমার খুশি মতো চালাও। স্পিডে গাড়ি চললে বেশ একটা মৌতাত মতো হয়। বলে থামলেন ভদ্রলোক। সামান্য বিরতির পর ফের জিজ্ঞেস করলেন, তা গাড়ি কি তোমার, না অন্য কারো গাড়ি নিয়ে ভাড়া খাটাচ্ছ? অন্য লোকের গাড়ি, সেই জন্যই তো আপনার কাছে 50 টাকা বেশি চাইলাম। মালিককে রোজের টাকা মেটানোর পর হাতে বিশেষ কিছু থাকে না। ড্রাইভারের কথার পিঠে ভদ্রলোক বললেন, আমার অবস্থা তোমার মতোই। সারা জীবন খেটে খুটে যা জমালাম, স্ত্রীর চিকিৎসায় সমস্তটাই ব্যয় হয়ে যাচ্ছে। ভদ্রলোকের অনুতাপ বানানো মনে হলো ড্রাইভারের, তাই সে বলে ওঠে, আপনার যখন এত টানাটানি, ট্যাক্সিতে করে বাড়ি ফিরছেন কেন? বাসে ট্রেনে যেতে পারতেন। প্যাঁচালো প্রশ্নে মোটেই থতমত খেলেন না ভদ্রলোক। নির্বিকারভাবে বলতে লাগলেন, ভোরবেলা বাড়ি থেকে বেরোই, ট্রেনে বাসে করে হাসপাতালে আসি, সারাটা দিন এখানেই। ডাক্তার নার্সরা বলছে এটা নিয়ে আসুন, ওটা নিয়ে আসুন, সারাক্ষণ টেনশান। বাড়ি ফেরার সময় শরীর আর চলতে চায় না, তাই রোজ এই ট্যাক্সির বিলাসিতাটুকু করি। এরপর আর কী বা বলার থাকে। ড্রাইভার চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছে। ভিআইপি রোডে এসে পড়েছে ট্যাক্সি। বিকেল নিভু নিভু। প্যাসেঞ্জার ভদ্রলোক বোধ হয় কথা বলতে ভালোবাসেন, অথবা সারাদিন কথা বলার মতো লোক কিংবা ফুরসত পান না। এখন আবার ড্রাইভারের উদ্দেশ্যে বলে উঠলেন, তা তোমার মালিক থাকেন কোথায়? তার এই কি একটাই গাড়ি? আপনার জেনে কি লাভ? ড্রাইভারের কথায় একেবারে দমে গেলেন বয়স্ক ভদ্রলোক। বোঝা যাচ্ছে আলাপ চালানো যাবে না। জানলার বাইরে তাকিয়ে সন্ধে নামা দেখতে থাকলেন। যদিও এখানে ঠিক সন্ধে নামা দেখা যাচ্ছে না। রাস্তার পাশে নালার মতো একটা খাল, তারপর উঁচু উঁচু দোকানপাট, ফ্ল্যাট বাড়ি। গাড়ি আরও খানিকক্ষণ চলার পর যশোর রোডে গিয়ে পড়বে। সেখানে দুপাশে অনেক খোলা জায়গা, রাস্তায় আলো কম, নির্জন। সন্ধ্যার সৌন্দর্য ওখানেই ঠিকঠাক মালুম হয়। অবশেষে যশোর রোডে এসে পড়ল ট্যাক্সিটা। রাস্তার দুধারে প্রাচীন সব গাছের কারণে সন্ধ্যাটা এখানে বেশি গাঢ়। ড্রাইভার প্যাসেঞ্জারের মধ্যে অনেকক্ষণ কোনো কথা হয়নি। সেই যে বয়স্ক মানুষটি ড্রাইভারের কথায় দমে গিয়েছিলেন, তারপর আধ ঘন্টা হতে চলল, কোনো কথা বলেননি। আলাপ চালানোর আগ্রহ ড্রাইভারের প্রথম থেকেই ছিল না। গত আধ ঘন্টা সে আপন মনে শুধু গাড়ি চালিয়ে গিয়েছে। কিন্তু এখন প্যাসেঞ্জারের প্রতি সজাগ হয়েছে তার মন। বুড়ো মানুষটার মোবাইল ফোন অনেকক্ষণ ধরে বেজে থেমে গেল। উনি ধরলেন না। ফের বাজছে ফোন, ধরছেন না। এড়াতে চাইছেন কলটা। নাকি ঘুমিয়ে পড়লেন? গাড়ি চালাতে চালাতে চকিতে একবার ঘাড় ফেরায় ড্রাইভার। দেখে বুড়ো মানুষটা অদ্ভুত রকমভাবে ঘাড় নিচু করে ডান দিকের জানলায় হেলে রয়েছেন। ঠিক ঘুমের ভঙ্গি নয় এটা। কিছু একটা গড়বড় মনে হচ্ছে। ব্রেকে পা চলে যায় ড্রাইভারের। ভদ্রলোক কি অসুস্থ হয়ে পড়লেন? হার্ট অ্যাটাক? গাড়ি রাস্তার সাইডে দাঁড় করিয়ে নেমে আসে ড্রাইভার। দুশ্চিন্তাগ্রস্ত মুখ নিয়ে পেছনের গেট খোলে। গাড়িতে মাথা গলিয়ে রুফলাইট জ্বালাতেই আঁতকে ওঠে ড্রাইভার। প্যাসেঞ্জারের কপালের পাশে রগের কাছে কিসে যেন ক্ষত, রক্ত গড়িয়ে নামছে গাল বেয়ে। ড্রাইভারের হাবভাবে টের পাওয়া যাচ্ছে ভয়ঙ্করভাবে নার্ভাস হয়ে পড়েছে সে। কি করবে বুঝে উঠতে পারছে না।
কপালের গোল ক্ষতটা গুলির বলে মনে হচ্ছে। ভদ্রলোক কি আত্মহত্যা করলেন? কিন্তু গুলির শব্দ তো শোনা যায়নি। ঘাড় যেভাবে নেতিয়ে পড়েছে, শরীরে প্রাণ নেই, এটা পরিষ্কার। তবু ড্রাইভার আঙুল নিয়ে যায় ভদ্রলোকের নাকের কাছে। না, শ্বাস পড়ছে না। এবার ড্রাইভারের করণীয় কি? ভদ্রলোকের মৃত্যুর জন্য কি তাকে দায়ী হতে হবে? এই ঘটনার সাক্ষী এখন কেউ নেই, রাস্তা শুনশান। তবু শিওর হয়ে নিতে ড্রাইভার গাড়ি থেকে মাথাটা বের করতে যায়। পিঠে এসে পড়ে কার যেন হাতের টোকা। পুরুষকণ্ঠ কানে আসে, দেখি ভাই কি হয়েছে। ড্রাইভার মাথা ঘুরিয়ে দেখে একজন নয়, 3 জন লোক। প্রশ্নকর্তা মাতব্বর গোছের। তার পাশে 2 চেলার একজন খোলা দরজা দিয়ে ট্যাক্সির ভেতরে মাথা গলিয়েছে। চেঁচে ওঠে সে, ওরে বাবা, এ তো সাংঘাতিক কেস। বেটা লাশ ফেলতে গাড়ি দাঁড় করিয়েছে এখানে। দেখি দেখি বলে বাকি 2 জন ঝুঁকে পড়ল ট্যাক্সির দরজায়। মাতব্বর মাথা বের করে কলার ধরে নিল ট্যাক্সি চালকের। লোকটাকে খুন করে টাকা হাতিয়েছিস নিশ্চয়? এক চেলা সজোরে চড় কষালো ড্রাইভারের গালে, বলল, লাশ গায়েব করার আর জায়গা পেলি না, নিয়ে এসেছিস আমাদের এলাকায়। ড্রাইভার হাত জোর করে কাঁদো কাঁদো গলায় বলতে থাকে, বিশ্বাস করুন, আমি কিছু জানি না, কিছু বুঝতেই পারিনি। লোকটা দিব্যি গল্প করতে করতে। কথা শেষ করতে দিল না মাতব্বর। বলল, বোঝাচ্ছি তোকে, পুলিশের হাতে দিলে মজা টের পাবি। ড্রাইভারকে অন্য এক চেলার হাতে দিয়ে মাতব্বর এগিয়ে গেল ড্রাইভিং সিটের পাশের দরজায়। চাবি ঘুরিয়ে স্টার্ট দেয় ইঞ্জিন। এক চেলা ট্যাক্সি ড্রাইভারের গলার কোনোই ধরে সামনের সিটের দিকে এগোতে থাকে। অন্য চেলা পেছনের সিটে উঠে পড়েছে। ড্রাইভার তখনও বলে যাচ্ছে, প্লিজ আমায় ছেড়ে দিন, আমি সত্যি কিছু জানি না। আগে আমার কথাটা পুরোটা শুনুন, তারপর পুলিশে দেবেন। চেলা ড্রাইভারকে তুলে এনেছে সিটে। দরজা বন্ধ করার আগে বলল, তুই ছাড়া পেতে চাস? যা, তোকে ছেড়ে দিলাম। কথার মাঝে ড্রাইভারের বুক পকেট থেকে মোবাইল ফোন তুলে নিয়েছে চেলা। এখন ধাক্কা মেরে ড্রাইভারকে ফেলে দিল বাইরে। বন্ধ হয়ে গেল দরজা। প্রবল বেগে ছুটে চলল গাড়ি। ফোন করে পুলিশ ডাকার উপায় রইল না ট্যাক্সি ড্রাইভারের। নতুন ট্যাক্সিটার ভেতরে এখন উল্লাস, আনন্দ। এরা 4 জন আসলে গাড়ি চোর। যে কলটা বারবার আসছিল বুড়ো প্যাসেঞ্জারের ফোনে, ওটা গট-আপ। যশোর রোডে গাড়ি পৌঁছতেই বুড়ো সঙ্গীদের SMS করেছিল, প্রায় এসে গিয়েছি, ফোন করো। সে বুড়ো প্যাসেঞ্জার লোকটা এখন কপালের রগ থেকে নকল রক্ত মুছে দাঁত বের করে হাসছে। পাশে বসে থাকা চেলাটি তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ও সুবলদা, তুমি যা অ্যাক্টিং করতে পারো, চেষ্টা করলে ইজিলি সিনেমায় চান্স পেয়ে যাবে। স্টিয়ারিং ধরে বসে থাকা মাতব্বর বলে ওঠে, সুবলদা সিনেমায় নেমে গেলে আমরা খাবো কি? 4 জনে হেসে ওঠে। হাসতে হাসতেই এক চেলা মাতব্বরের উদ্দেশ্যে বলল, আগের বার যে গ্যারেজে গাড়িটা বিক্রি করেছিলাম, এবার সেখানে যাবে তো? তাছাড়া আবার কি, গ্যারেজ মালিক টাকা নিয়ে বসে আছে, বলল চোরেদের পান্ডা। ভণ্ডসায় প্যাসেঞ্জার বলে ওঠে, গতবারের মতো আবার সেই হোটেলটায় যাব, খাওয়া দাওয়া হবে জোর, প্রচুর ধকল গিয়েছে অ্যাক্টিং করতে গিয়ে। মরার পার্ট করা সবচেয়ে কঠিন, কতক্ষণ শ্বাস বন্ধ করে থাকতে হয় বলো তো? আবার 4 জন একসঙ্গে হেসে ওঠে। ওরা খেয়াল করে না, করার কথাও না, যে যুবক ড্রাইভারকে ছুঁড়ে ফেলে দিয়েছিল ট্যাক্সি থেকে, সে ধুলো ছেড়ে উঠে দাঁড়িয়েছে খানিকক্ষণ হলো। এখন তার সামনে এসে দাঁড়ালো পুলিশের কালো একটা গাড়ি। সামনের গেট খুলে দিয়েছে ড্রাইভার পুলিশ। ট্যাক্সি চালকের উদ্দেশ্যে বলে ওঠে, উঠে আসুন স্যার। যুবক ট্যাক্সি ড্রাইভার, যার আসল পরিচয় সিআইডি ইন্সপেক্টর রণজয় সেন। পুলিশের জিপে উঠে বসলেন। পেছন সিটে 4 জন কনস্টেবলের একজন জিজ্ঞাসা করল,
চোট লাগেনি তো স্যার? ওরা নিশ্চয়ই অ্যাটাক করেছিল, তবে চোট লাগেনি বলে রণজয় সেন পুলিশ ড্রাইভারকে বললেন, তাড়াতাড়ি চালাও মানিকদা, গাড়ি নিয়ে পালাতে না পারলেও ওরা নিজেরা পালিয়ে যাবে। দুপাশে অন্ধকার মাঠ। স্যারের নির্দেশে এক্সিলেটরের চাপ বাড়ায় পুলিশ জিপের ড্রাইভার। চোরাই ট্যাক্সিটা মৃদু ঝাঁকুনি দিয়ে হঠাৎ থেমে গেল মাঝ রাস্তায়। গাড়ি চোরেদের হাসি ঠাট্টাও উধাও। স্টিয়ারিংয়ে বসে থাকা মাতব্বর বলে ওঠে, কি হলো, থামলো কেন গাড়ি? চাবি ঘুরিয়ে নতুন করে স্টার্ট দেওয়ার চেষ্টা করল মাতব্বর। সামান্য আওয়াজ হয়ে গাড়ি আবার নিথর। মাতব্বর বলল, ধরন দেখে মনে হচ্ছে তেল শেষ, অথচ তেলের কাঁটা তো 4 দাগে উঠে রয়েছে। সে কি রে, আমি তো ট্যাক্সিতে ওঠার সময় তেল কেমন আছে দেখে নিয়েছিলাম, তখন 4 দাগ ছিল, এখনও তাই। গন্ডগোল নেই তো ফুয়েল মিটারে? বলল ভণ্ড সেই প্যাসেঞ্জার। মাতব্বরের পাশে বসে থাকা চেলা বলল, চলো চলো, ইঞ্জিন ফুয়েল মিটার সব চেক করি। তেলের ট্যাঙ্কিতে কাঠি ঢুকে দেখতে হবে সত্যি তেল আছে কিনা। 4 জনে নেমে এলো গাড়ি থেকে। একজনের হাতে জ্বলন্ত টর্চ। গাড়ির সামনে গিয়ে বনেট খুলে ঝুঁকে পড়ল 4 গাড়ি চোর। তখনই ওদের পেছনে এসে থামল পুলিশের কালো জিপ। গাড়ি থেকে প্রথমে নামলেন ইন্সপেক্টর রণজয় সেন। যেহেতু চারপাশ অন্ধকার, কালো গাড়িটা যে পুলিশের সেটা ঠিক ঠাউর করতে পারেনি এক চেলা। রণজয় সেনকে দেখে বলে ওঠে, কিরে তুই? ওয়ের ড্রেস এক পুলিশ ছিটকে নামলো গাড়ি থেকে। দৌড়ে এসে চেলাটিকে মারল টেনে এক থাপ্পড়। বলল, স্যারকে তুই বলা হচ্ছে? সাহস তো কম নয়, থানায় চল, হচ্ছে তোদের। রণজয় সেনকে মারা থাপ্পড়টা না জেনে চোরের দলকে ফেরত দিল কনস্টেবল। তবে যে মেরেছিল মারটা তার গায়ে পড়েনি, পড়েছে অন্য চেলার গালে। আরও 6 জন পুলিশ গাড়ি থেকে নেমে পড়েছে। চোরেরা পালানোর চেষ্টা করেনি। রণজয় সেন পিস্তল তাক করে আছেন তাদের দিকে। একজন কনস্টেবল পুলিশের গাড়ি থেকে তেল ভর্তি জ্যারিকেন নামালো। ফানেলের সাহায্যে তেল ভরে নিতে থাকলো ট্যাক্সিতে। 2টো গাড়ি এখন কলকাতায় ফিরছে। প্রথমে পুলিশের গাড়ি, পেছনে ট্যাক্সি। রণজয় সেন বসে আছেন পুলিশের গাড়িতে, ড্রাইভারের পাশের সিটে। পেছনে 4 অপরাধী, 3 পুলিশ। ভণ্ড প্যাসেঞ্জারের বিস্ময় এখনও কাটেনি। তাকিয়ে আছে রণজয় সেনের পিঠের দিকে। ভাবছে ছেলেটা কি অ্যাক্টিংটাই না করল, আমাকেও ছাপিয়ে গিয়েছে। রণজয় সেন কিন্তু পুরোপুরি সন্তুষ্ট নন নিজের কাজে, তাই বুঝে একটু গম্ভীর হয়ে আছেন। গোটা অপারেশনে ছোট্ট 2টো ত্রুটি ছিল। 1, নতুন ইউনিফর্ম পরা ঠিক হয়নি। 2, ট্যাক্সিটা ড্রাইভ করছিলেন পুলিশের গাড়ির মতো জরুরি ভিত্তিতে। ভণ্ড প্যাসেঞ্জারের খটকা লেগেছিল, সেই কারণে বলে উঠেছিল, তুমি কি আগে অ্যাম্বুলেন্স চালাতে? অপরাধী আরও ধুরন্ধর হলে বুঝে যেত ড্রাইভারটি সত্যিকারের ট্যাক্সি চালক নয়। অপরাধ ঘটানোর আগে পালানোর চেষ্টা করত সে। অপারেশনের মাঠে মারা যেত। লোকটা অবশ্য একেবারে বোকা নয়, কায়দা করে জেনে নিচ্ছিল ট্যাক্সিটা নতুন না রিপেয়ার করা। চোরাই গাড়ি তো, বিক্রি করতে হবে চট জলদি। দামটা আগে ভাগে হিসেব কষে রাখছিল। সতর্কতার কারণে মালিকের ঠিকানাটাও জেনে রাখতে চাইছিল। স্যার, প্রেসকে খবর দেই, থানায় চলে আসুক, বলল পেছনের সিটের কনস্টেবল ধীরাজ। রণজয় সেন বললেন, না, কোনো দরকার নেই। কেন স্যার? পুলিশের সাকসেস পাবলিকের জানা উচিত। সুযোগ পেলে পুলিশকে অকর্মণ্য বলতে ছাড়ে না তারা। এতে সাকসেসের কি আছে? এটা তো আমাদের কাজ। এই যে ডাক্তারবাবুরা রোজ কত অপারেশন সাকসেসফুলি করছেন, টিচার, ক্লার্ক, সেলসম্যান, যে যার কাজে রোজই সাফল্য পাচ্ছেন। কই, তাদের কথা তো কাগজে ছাপা হচ্ছে না, টিভিতে দেখাচ্ছে না। কনস্টেবল ধীরাজ তর্কে গেল না, স্যারকে সমীহ করে। সে বলতেই পারত, যাদের কথা বললেন তারা আপনার মতো জান বাজি রেখে কাজ করেন না।
আজকের ঘটনায় আপনি গাড়ি চোরদের হাতে খুনও হতে পারতেন। ধীরাজ রণজয় সেনকে সমীহ করে উঁচু পদের কারণে নয়, তার বুদ্ধি আর সাহসের জন্য। দিন 15 আগে ঠিক এই পদ্ধতিতে একটি ট্যাক্সি ছিনতাই করেছিল আজকের চক্রটি। ড্রাইভার থানায় এসে কমপ্লেন করে। থানার ওসি ড্রাইভারকে রিকোয়েস্ট করেন ঘটনাটা এক্ষুনি বাড়ির লোকদের না জানাতে। ছিনতাইবাজরা একবার যখন সাফল্য পেয়েছে, কিছুদিনের মধ্যে আবার একই প্ল্যানিংয়ে ছিনতাইয়ের চেষ্টা করবে। লোক জানাজানি হলে পাল্টে ফেলবে প্ল্যান, পরের চুরির জন্য সময় নেবে। আগের ট্যাক্সি ড্রাইভার এবং মালিক পুলিশের কথা শুনেছে, ঘটনাটি প্রচার করেনি। গাড়ি চুরি সিরিয়াস বিষয়, চোরাই গাড়ি নিয়ে আরেকটা অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে। পুলিশের গোয়েন্দা বিভাগের গোচরে আনা হলো কেসটা। তদন্তের ভার নিলেন ইয়াং সিআইডি অফিসার রণজয় সেন। থানার ওসির থেকে অপরাধ বৃত্তান্ত শুনে ছক সাজালেন। বাইপাসের আশেপাশে 4টে হাসপাতাল আছে। আগের চুরিটা ওই হাসপাতালগুলোর একটা থেকে হয়। বাইপাস ধরে দূর দূরান্তে পালিয়ে যাওয়া সহজ। রণজয় সেন 4টে হাসপাতালেই পোস্টিং করলেন প্লেন রেসের পুলিশ, যাদের হাতে ভণ্ড প্যাসেঞ্জারের ছবি স্কেচ করা, যেটা আঁকতে সাহায্য করেছে চুরি যাওয়া ট্যাক্সি ড্রাইভার। 15 দিন পর আজ ওই ছবির সঙ্গে মিলছে এমন একজনকে দেখা গেল এক হাসপাতাল চত্বরে। আগেরবারের মতোই তার হাতে ঝুলছে প্লাস্টিক ক্যারি ব্যাগ, নিখুঁত ছদ্মবেশ। হাসপাতালের নাম ক্যারি ব্যাগে দেখে ড্রাইভার বিশ্বাস করতে বাধ্য হবে লোকটার কোনো নিকটজন অসুস্থ হয়ে হাসপাতালটায় ভর্তি। মোতায়েন করা পুলিশ ফোনে ডিপার্টমেন্টকে জানিয়েছিল লোকটার কথা। রণজয় সেন ট্রাফিক পুলিশকে বলে হাসপাতালের অপর প্রান্তের সমস্ত ট্যাক্সিকে সরিয়ে দিলেন। নতুন একটা ট্যাক্সির ব্যবস্থা করা ছিল চোরের দলকে ধরার জন্য। সেটা নিয়ে ছদ্মবেশ সমেত রণজয় সেন চলে গেলেন হাসপাতালের উল্টো দিকে। চোর ফাঁদে পা দিল। ট্যাক্সিটাতে প্ল্যান করেই তেল কম ভরা হয়েছিল, যাতে গাড়ি বেশি দূর যেতে না পারে। মেকানিককে দিয়ে মিটারে কারিকুরি করে তেলের কাটা রাখা হয়েছিল 4 দাগে। প্যাসেঞ্জার তুলে রণজয় সেন ট্যাক্সি চালু করতেই পুলিশের দল ওর নির্দেশে গাড়ি নিয়ে ফলো করে যেতে থাকল। পুরোপুরি বোকা বনে ধরা পড়ল ছিনতাইবাজরা। এদের জেরা করে উদ্ধার করা হবে আগে চুরি যাওয়া ট্যাক্সিটা। বাইপাসের ধারে থানার সামনে চলে এসেছে পুলিশের গাড়ি। ধীরাজ কনস্টেবল লক্ষ্য করে গেটের মুখে দাঁড়িয়ে রয়েছে প্রেসের লোক। রণজয় সেন বলে ওঠেন, কি ব্যাপার ধীরাজবাবু, আপনি কি চুপি চুপি SMS করে কাগজের লোক ডেকে আনলেন? না স্যার, আমার ঘাড়ে কটা মাথা, আপনি না বলা সত্ত্বেও ডেকে পাঠাবো? বিরক্ত কণ্ঠে রণজয় সেন বললেন, সত্যি কি করে যে খবর পায়? শুনুন, পুরো ক্রেডিট পুলিশ হিসেবে নেবেন না, আমাকে দেখিয়ে বলবেন এই ট্যাক্সি ড্রাইভারের তৎপরতায় ধরা গিয়েছে ছিনতাইবাজদের। তাতে সমস্ত ট্যাক্সি ড্রাইভাররা অনেকটা সাহস পাবে। দূরের প্যাসেঞ্জারকে গাড়িতে তুলতে সতর্ক হবে ঠিকই, ভয় পেয়ে রিফিউজ করে দেবে না। পরের দিন সকাল, নিজের কোয়ার্টারে বসে চা খেতে খেতে খবরের কাগজ পড়ছেন রণজয় সেন। ট্যাক্সি উদ্ধারের খবর বেরিয়েছে, সঙ্গে ট্যাক্সি ড্রাইভারের ফটো। আসলে তারই ফটো, গালে খোঁচা খোঁচা দাড়ি, পরনে ট্যাক্সি ড্রাইভারের ইউনিফর্ম। কখন যে ফটো তুলল কে জানে। গালের দাড়িটা ছিল মেকআপ, গতকালই ধুয়ে ফেলেছেন। তখন ছিল উস্কো খুস্কো চুল, এখন পরিপাটি। হঠাৎ করে ফাঁকতালে তোলা ফটো, অন্ধকার মতো। এখন রণজয় সেনের সঙ্গে মেলানো কঠিন। ভাবনার মাঝে মোবাইল বেজে ওঠে। ফোন তুলে রণজয় দেখেন বাবা কল করেছেন। সেটা কানে নিয়ে বললেন, হ্যাঁ বাবা। বর্ধমানের বাড়ি থেকে বাবা বলে ওঠেন, তোমার মাকে নিয়ে একটা সমস্যা হয়েছে। কাগজে একজন সাহসী ট্যাক্সি ড্রাইভারের ফটো বেরিয়েছে, যাকে অনেকটা তোমার মতো দেখতে। মা বলছে ওটা তুমিই। মায়ের নাকি সন্তানকে চিনতে ভুল হয় না। তোমার চাকরি গিয়েছে বলে আশঙ্কা করছেন মা। নাও কথা বলো। মা ফোন নিয়েছেন। গভীর উদ্বেগের সঙ্গে বললেন,
সত্যি করে বল রণ, ওটা তুই কি না? তোর এরকম অবস্থা হলো কেন? পুলিশের চাকরির গোপনীয়তা ওতে আপনজনকেও বলা উচিত নয়। রণজয় বললেন, না মা, ওটা আমি নই, তবে তুমি ধরে নাও না ও তোমারও ছেলে। মা বললেন, তাতে আমার কোনো অসুবিধে নেই, ছেলেটার জন্য গর্ব হচ্ছে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প, ফাঁদ। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।